রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের 2024 এবং 2025 যে সকল প্রশ্নগুলো ব্যবস্থাপনায় এসেছিল তা ব্যাখ্যা সহকারে সমাধান করব। এতে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে বিগত বছরগুলোতে ম্যানেজমেন্ট প্রশ্নগুলো কেমন হয়ে থাকে, কোন কোন অধ্যায় থেকে হয়ে থাকে, কোন কোন টপিকস থেকে হয়ে থাকে এবং আপনি কিভাবে প্রস্তুতি নিলে ম্যানেজমেন্ট ভালো করতে পারবেন। এই জন্য প্রশ্ন অ্যানালাইসিস খুব বেশি জরুরি। তাই সবাই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিন। আজকে আমরা এই যে তিনটা ডিইউ, আরইউ, জিএসটি এই সকল প্রশ্ন বিশ্লেষণ করব। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দেই এবং ক্লাসটি শেয়ার করে দিই। যাদের মার্কেটিং নাই তাদের তো এক্সাম শেষ, এখন আপনাদের কাজ হচ্ছে ভালো একটা প্রস্তুতি নেওয়া। এই লক্ষ্যে সবার একটা উচিত ভালোভাবে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার জন্য আগে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা, ঠিক আছে? বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবেন। সবাই একটু তাড়াতাড়ি চলে আসি। এখন অ্যাডমিশন যারা দিবেন তাদেরকে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেওয়া লাগবে। অ্যাডমিশন যারা দিবেন তাদের এই জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া লাগবে আপনাদেরকে। যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নগুলো দরকার, প্র্যাকটিস করা প্রয়োজন, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ দেখি আগামীকাল থেকে আমরা মার্কেটিং ক্লাস শুরু করব। দেখি প্রথমে আমরা বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা সমাধান করব। দেখি কে কয়টা উত্তর করতে পারেন। 12টার মধ্যে দেখি কয়টা আপনার সঠিক হয় বা আপনার আয়ত্তের মধ্যে থাকে। প্রথমেই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান ডিইউ 2024-25 সেশনে যেটা আসছিল, মানে এই বছরে। দেখেন, কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা? আমরা জানি এটা হচ্ছে সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায় থেকে আসছে। কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা? আমরা জানি স্থায়ী পরিকল্পনাগুলো হচ্ছে, এটা লিখে ফেলেন, মুখস্থ করে ফেলেন, রীতি, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল। এগুলো হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। একার্থক পরিকল্পনা কোনগুলো এটা একটু লিখে ফেলেন, দরকার আছে। যেমন একার্থক পরিকল্পনা কর্মসূচি, অভিক্ষেপ, প্রকল্প। আবার বাজেটটাকেও একার্থক পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়। বাজেট এটাও মূলত আমাদের একার্থক পরিকল্পনা, ঠিক আছে? স্বল্পমেয়াদী পরিকল্পনা এগুলো হচ্ছে একার্থক পরিকল্পনা, একটিমাত্র উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা করা হয়। কৌশলগত পরিকল্পনা হচ্ছে যারা আপনার প্রতিযোগী তাদের থেকে আপনি কিভাবে এগিয়ে যাবেন, অ্যাডমিশনে সবার থেকে আপনি বেশি নাম্বার পাবেন কিভাবে,
এই সংক্রান্ত প্ল্যানিং, কৌশলগত পরিকল্পনা। আর মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 5 বছর সময়ের জন্য যে পরিকল্পনা করা হয়। তাহলে কর্মসূচিটা হবে একার্থক পরিকল্পনা। বুঝতে পেরেছেন? কর্মসূচিটা কি হচ্ছে আমাদের? কর্মসূচিটা একার্থক পরিকল্পনা, কারণ একটি মাত্র উদ্দেশ্য অর্জনের জন্য তাকে আমাদের যে পরিকল্পনা থাকে তাকে একার্থক পরিকল্পনা বলে। এরপর আসেন, অনুসারীদের হতে বেশি কাজ আদায় করিয়ে নেওয়ার প্রক্রিয়া কোন নেতৃত্ব বিদ্যমান? আমরা জানি ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে 4 ধরনের নেতৃত্ব আছে, তারপর হচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারে 2টা আছে, এরপরে হচ্ছে আনুষ্ঠানিকতার বিচারে আছে। অনুসারীদের হতে বেশি কাজ আদায় মানে একটু জোর প্রয়োগ করে, ভয় দেখিয়ে, চাপ প্রয়োগ করে, শাস্তি প্রদান করে কাজ আদায় করার সাথে সম্পর্কীয় হচ্ছে এই আমাদের কাজকে বড় করে দেখা হয় স্বৈরতান্ত্রিক। তো স্বৈরতান্ত্রিক নেতৃত্বে এই কাজগুলো জোর করে, ভয় দেখিয়ে, চাপ প্রয়োগ করে, শাস্তি প্রয়োগ করে কাজ আদায় করা হয়। আচ্ছা, এখানে দেখেন কাজ আদায়, তার মানে কাজকে বড় করে দেখা হয়েছে, কাজকে বড় করে দেখা হয়েছে, তাহলে সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। আর যদি কর্মীদের সুযোগ সুবিধা দেখা হইতো তাহলে সেটা কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। আর এই দুটো নেতৃত্ব হচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারে, দৃষ্টিভঙ্গি বিচারের নেতৃত্ব। লাগামহীন নেতৃত্ব, নেতা কাজ দিয়ে চলে যান, কাজ হচ্ছে কি হচ্ছে না দেখার সময় নাই। কিন্তু পিতৃসুলভ নেতৃত্বে নেতা একা সিদ্ধান্ত নিলেও কর্মীদের ভালো মন্দ যাচাই বাছাই করেন। তাহলে আমি এইখানে দেখতে পাচ্ছি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অপশনে দেয়ই নাই। তাহলে কাজকে বেশি আদায় করিয়ে নেওয়ার প্রক্রিয়া কোন নেতৃত্বে বিদ্যমান? তো এইখানে আপনি কর্মকেন্দ্রিকটা দিতে পারেন, কারণ কর্মকেন্দ্রিকে কাজকে বড় করে দেখা হয়, কর্মীদের সুযোগ সুবিধা না। তাহলে এটা উত্তর হবে কর্মকেন্দ্রিক। এগুলো তো ইজি আসছে প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন হয় নাই ঢাকা ইউনিভার্সিটিতে এটাও। আচ্ছা, এরপরে আসেন আপনি, তারপরে নিচের কোনটি সাংগঠনিক কাঠামো চিত্রে থাকে না? তা আমরা জানি কি সাংগঠনিক কাঠামো চিত্রে কি থাকে, যেমন প্রথম কাজ কার্য বিভাজন, 2 নম্বর কাজ দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, 3 নম্বর কাজ দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, 4 নম্বর কাজ পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এই হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামো চিত্রে থাকে। তাহলে কর্মীদের স্তরভিত্তিক অবস্থান সম্পর্কের ভিত্তি থাকে, কর্মীদের ক্ষমতা প্রবাহ সাধারণত সাংগঠনিক চিত্রের মধ্যে দেখা যায় উপরের স্তর থেকে নিচের স্তরে এভাবে চিত্র আকারে নেমে আসে। তাহলে ক্ষমতা প্রবাহ থাকে, কর্মীদের স্তরভিত্তিক অবস্থান থাকে, বিভাগ ও উপবিভাগের অবস্থান কোথায় থাকে। কিন্তু এই যে লক্ষ্যটা হচ্ছে নির্ধারণ করা হয় পরিকল্পনায়। তাহলে আমরা বলতে পারবো গ নম্বর অপশনটা বাদ যাবে, যে সাংগঠনিক কাঠামো চিত্রে থাকে না কর্মীদের কাজের লক্ষ্য, এটা থাকে পরিকল্পনার মধ্যে। এটাও তো ইজি ছিল, খুব কঠিন প্রশ্ন ছিল কি? এটা হবে কাজের লক্ষ্য। দেখবো 12টার মধ্যে আপনি কয়টা পারেন এটা দেখবো আমি। তারপর আসে এটা কি হবে বলেন, কোন ধরনের সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য থাকতে পারে না? ওকে, আমরা জানি ভোক্তা সমবায় সমিতিতে আপনার ক্রয় অনুপাতে মুনাফা বন্টন হয়, তবে 20 জন প্লাস ব্যক্তি মিলে মানে ভোক্তা মিলে তারা একটা সমবায় সমিতি গঠন করে। উৎপাদক সমবায় সমিতিতেও 20 জন ব্যক্তি একসাথে হয়ে একটি সমবায় সমিতি গঠন করে। এরা হচ্ছে জেলে,
তাঁতি, কৃষক তারা। মিশ্র সমবায় সমিতিতে আমরা জানি 8 জন ব্যক্তি প্লাস 12টি প্রাথমিক সমবায় সমিতি একসাথে হয়ে তারপরে কাজ করে, 8 জন ব্যক্তি থাকে। কিন্তু জাতীয় সমবায় সমিতিতে এখানে হচ্ছে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি থাকে। তার মানে এই যে জাতীয় সমবায় সমিতি কিংবা কেন্দ্রীয় সমবায় সমিতি, এইখানে কোনো ব্যক্তি সদস্য থাকতে পারে না, এখানে প্রতিষ্ঠান থাকে। 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে একটা কেন্দ্রীয় সমবায় সমিতি, 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটা জাতীয় সমবায় সমিতি। তার মানে জাতীয় সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য থাকতে পারে না। এটাও বেসিক থেকেই প্রশ্ন এসেছে। ওকে, এই হচ্ছে 4 নম্বরটা, উত্তর হবে হচ্ছে ক। এরপর আসেন, নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা নয়? তো এক মালিকানা ব্যবসায়ের সুবিধাগুলো কি কি? এক মালিকানা ব্যবসায়ের সুবিধা সহজ পরিচালনা, হ্যাঁ একটু সহজ, ছোট পরিসরে সহজে পরিচালনা করা যায়। গোপনীয়তা রক্ষা, হ্যাঁ মালিক তো একজন, তাহলে তো কাউকে প্রকাশ করা লাগে না, তথ্য নিজের কাছে সব গোপন রাখা যায়। সহজ গঠন প্রণালী, সহজে গঠন করা যায়, যে কোনো জায়গায় অল্প টাকা পয়সা দিয়ে করা যায়। অসীম দায়, এটা কিন্তু বৈশিষ্ট্য, এক মালিকানা সংগঠনের বৈশিষ্ট্য, তবে এটা সুবিধা না। এক মালিকানা সংগঠনের অসীম দায় হচ্ছে অসুবিধা, এটা একটা অসুবিধা, অসুবিধা। ওকে, এটা তাহলে উত্তরটা কি হবে? অসীম দায়। 5 নম্বরটা ক্লিয়ার? এগুলো কিন্তু সব পরীক্ষায় আসছে, অ্যাডমিশন পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি মনে করতে পারেন এগুলো খুব সোজা মনে হইতেছে, কিন্তু না, পরীক্ষা হলে এগুলো অনেক কঠিন মনে হয়। এখন মনে হইতেছে আপনাদের কাছে হয়তো বা সহজ, কিন্তু এগুলো সহজ না, ঠিক আছে, খুবই কঠিন এগুলো ওই সময়। ওকে, এরপর আসেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? শোনেন, পিটার এফ ড্রাকার, তিনি হচ্ছে এমবিও ধারণা দিয়েছেন, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। হেনরি ফেবেল, তিনি আধুনিক ব্যবস্থাপনার জনক। ফ্রেডারিক ডব্লিউ টেইলর বা এফ ডব্লিউ টেইলর, তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, ইনি হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। আর আব্রাহাম মাসলো হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব, যেটা আপনারা পড়েন নাই শর্ট সিলেবাসে, এটা হচ্ছে আমাদের প্রেষণা থেকে আসছে। তাহলে এটা তো একদম ইজি প্রশ্ন, যে এইচএসসি তে একদম, এসএসসি তে অনেকে পারবে। ফ্রেডারিক ডব্লিউ বা এফ ডব্লিউ টেইলর, দেখছেন এইসব প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আসছে অ্যাডমিশন পরীক্ষায়, খুব কঠিনও কিছু না, জাস্ট শুধু নিয়মিত পড়া। ওকে, এরপর আসেন, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন ধরনের প্রতিষ্ঠান? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কি জিনিস জানেন? টিসিবি, টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটা 1972 সালে গঠিত হয়েছিল, এবং যা এটা হচ্ছে আমাদের যে কোন ধরনের বাণিজ্য যে মন্ত্রণালয় আছে না, সেই বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বাণিজ্য। আর এটা হচ্ছে একটা বলা যায় সংবিধিবদ্ধ কোম্পানি, এটা হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। রাষ্ট্রপতি বিশেষ অধ্যাদেশ বলে বা সংসদের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত হয়। এটা সমবায় সংগঠন, প্রাইভেট, পাবলিক, রাষ্ট্রীয়, রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ কোম্পানি, যেমন ওয়াসা, রেলওয়ে, বাংলাদেশ বিমান, রাজুক, তারপর হচ্ছে বিটিটিভি, ডেস্কো, এগুলো হচ্ছে আমাদের সংবিধিবদ্ধ কোম্পানি। এগুলো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা থেকে আসছে। খুব কঠিন এমসিকিউ কি, জাস্ট শুধু আপনাকে পারতে হবে এগুলো, হ্যাঁ, দেখি কার কয়টা হয় অ্যাডমিশনের প্রশ্নে। ওকে, মানব সম্পদ কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত? মানব সম্পদ আমরা জানি
জনসংখ্যা সেটা হচ্ছে সামাজিক, কিন্তু দক্ষ জনসংখ্যা বা শ্রমশক্তি, দক্ষ মানব সম্পদ, এগুলো সব হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এটা ইজি প্রশ্ন, এসএসসি লেভেলের বা এইচএসসি লেভেলের প্রশ্ন বলা যায়, ইজি প্রশ্ন, কারণ এটা আসলে ভুল হওয়ার কথা না। যদি আপনি একটু ভালোভাবে পড়েন তাহলে এটা ভালো পারবেন। ওকে, 8-এর উত্তর হবে এ। এসব প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। আপনার আসেন, এটা একটু কঠিন আসছে। যখন ফাহিম তার কর্মীদের কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত তা নির্ধারণ করেন, যে এই আপনাদেরকে 1000 এমসিকিউ পড়তে হবে, আপনাদের 1000 এমসিকিউ পড়তে হবে অ্যাডমিশনের জন্য, তাহলে আপনি ম্যানেজমেন্টে ভালো করবেন এটা। তখন তিনি ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেন? নিয়ন্ত্রণ, নেতৃত্ব, পরিকল্পনা, সংগঠন। দেখে এটা কে বলতে পারেন? এটা একটু কঠিন ছিল, হ্যাঁ, এটা ছিল আমাদের একটু কঠিন ছিল প্রশ্ন। ঠিক আছে, দেখি, অনেকে বলতেছে সি, অনেকে বলতেছে বি। ওকে, শোনেন, এই যে আমি 1000 এমসিকিউ পড়তে বললাম, এটা হচ্ছে আপনাদের একটা লক্ষ্য নির্ধারণ করে দিলাম, লক্ষ্য নির্ধারণ করে দিলাম বা আদর্শ মান নির্ধারণ করলাম, সেটা হচ্ছে পরিকল্পনার অন্তর্ভুক্ত। ঢাকা ইউনিভার্সিটি এটা উত্তর নিয়েছে, পরিকল্পনা। ঠিক আছে, আচ্ছা, তা অনেকে বলতে পারেন আদর্শ মান তো নিয়ন্ত্রণের প্রথম ধাপ, তবে এটা পরিকল্পনার কাজ, নিয়ন্ত্রণের না, পরিকল্পনা। ক্লিয়ার? নাইনের উত্তর হবে সি। হ্যাঁ, এসব প্রশ্ন হচ্ছে কনফিউজিং, এটা কনফিউজিং। অনেকে বলবে সংগঠন, অনেকে বলবে পরিকল্পনা, অনেকে নেতৃত্ব, অনেকে নিয়ন্ত্রণ। সব তো আর ইজি দিবে না, তাই না? কিছু প্রশ্ন কঠিনও দিবে। তারপর আসেন, যখন একজন ব্যবস্থাপক তার প্রকল্পগুলি সঠিক মান বজায় রেখে সম্পন্ন করেন কিন্তু অন্যদের তুলনায় সময় বেশি নেন, তখন ব্যবস্থাপক হিসেবে তিনি কি? বেশি সময়। তাহলে দেখেন, আপনি 10,000 টাকা ইনকাম করেন 5 ঘন্টায়, আপনার বন্ধু 10,000 টাকা ইনকাম করে 3 ঘন্টায়, তাহলে দক্ষ কে? এ বেশি দক্ষ। তাহলে উত্তর হবে কি? তিনি অদক্ষ। অদক্ষ আছে কোথায়? এই যে, তিনি হচ্ছে অদক্ষ। এটা দেখে বোঝা যায় এখানে হচ্ছে তিনি অদক্ষ, কার্যকর তবে অদক্ষ। এটা ইজি, এটা ইজি ছিল, মানে বোঝার মতো। পরীক্ষা এসব প্রশ্ন বানাই দিচ্ছে, কোথাও বই থেকে দেয় নাই, এগুলো বানাইয়ে দিচ্ছে, হ্যাঁ স্যারেরা। তারপর আসেন, ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে একজন ব্যক্তির কেবল একজন ব্যবস্থাপকের কাছে রিপোর্ট করা উচিত? মানে হচ্ছে একজন ব্যক্তির সকল দায়িত্ব একজন দেখবেন, একজনের কাছে জবাবদিহি করবেন এবং একজন আদেশ নির্দেশ দিবেন। তার মানে একজনের আদেশদাতা, একজনের আদেশদাতা একজন, তার সাথে মিল পাওয়া যায়। তা সেটা কি? নির্দেশের ঐক্য, পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তীতে নির্দেশনা দেওয়া। আদেশের ঐক্য, একজন ব্যক্তির আদেশদাতা একজন। নিয়মানুবর্তিতার নীতি, উত্তম নিয়ম নীতি থাকবে। শৃঙ্খলার নীতি, যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে। ওকে, তাহলে এটা উত্তরটা কি হওয়া উচিত? এটা উত্তর হওয়া উচিত হচ্ছে আদেশের ঐক্য নীতি। ইজি। কোন অংশীদার একটি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে কিন্তু এর ব্যবস্থাপনায় কোনো
সক্রিয় ভূমিকা পালন করে না, হয়তোবা নিষ্ক্রিয় থাকে, তিনি নিষ্ক্রিয় থাকেন, তিনি ঘুমন্ত থাকেন, ঠিক আছে, তিনি মানে তার মূলধন দিয়েছে, পরিচালনা করে না, তারা হয়তো অন্য কাজে ব্যস্ত। ঘুমন্ত অংশীদার। সীমিত অংশীদার দায় সসীম। সাধারণ অংশীদার মূলধন দিবে, পরিচালনা করবে, অসীম দায় বহন করবে। নামমাত্র অংশীদার সে সুনাম দেয়, আর সীমিত অংশীদার দায় সসীম। সাধারণ অংশীদার সব কাজ করে, তাহলে এটা উত্তর হবে কি ঘুমন্ত। ইজি প্রশ্ন, 9 10 শিক্ষার্থীরাও পারবে। এবার বলেন, এই যে 12টা এমসিকিউ পড়ালাম ঢাকা ইউনিভার্সিটি, 6+ কয়জনের হয়েছে তারা মনে করেন স্ট্যান্ডার্ড, 9+ যারা হয়েছে তারা হচ্ছে ব্রিলিয়ান্ট, বাস। আর যদি 10-11 হয় তাহলে আর কিছু বলা নাই, তারা অনেক অ্যাডভান্স। দেখে কার কি অবস্থা, কার কি অবস্থা, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, দেখি কার কি অবস্থা একটু জানান। বারোটাই হয়েছে অহনা জেরিন, তাহলে আপনি মনে হয় আগে উত্তর করছেন এগুলা, কারণ 12টা তো পারার কথা না। ফার্স্টে 3টা ভুল হয়েছে স্যার, বাকিগুলো কারেক্ট। আলহামদুলিল্লাহ, ভালো স্টুডেন্ট তাহলে আপনি, ব্রিলিয়েন্ট। 11টা হয়েছে, এ তো অ্যাডভান্স। 12টা হয় কিভাবে, তো এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায় বেশি। 10টা হয়েছে, তাহলে ঠিক আছে, 10টা 9টা এটা হওয়া ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 10টা হলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, এই যে আমি প্রশ্নগুলো করিয়ালাম, এগুলো হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে দ্বিতীয়বার পরীক্ষায় আসছিল, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে এই বছরের 24-25-এর প্রশ্ন, 24-25। এবার আসেন, যেই প্রশ্নগুলো আমাদের বাতিল হয়েছিল, এটা হচ্ছে 24-25-এ আসছিল, তবে এটা বাতিল, মানে প্রথমবার হয়েছিল, পরে বাতিল করা হয়েছে। ওকে, প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট কে লিখেছেন? আপনারা সবাই জানেন 1954 সালে একজন ব্যক্তি প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট বইটি লিখেছেন, যেখানে তিনি এমবিও, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ ধারণা দিয়েছেন। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস এই ধারণাটা দিয়েছেন। দেখে এটা কে বলতে পারেন? এগুলো আপনাদের জানতে হবে, হ্যাঁ, এগুলো শিখতে হবে। হ্যাঁ, হেনরি ফেরেল না, হ্যারিংটন ইমারসন তাও না, এফ.ডব্লিউ. টেইলর তাও না। এটা লিখছেন হচ্ছে প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, পিটার এফ ড্রাকার। পিটার এফ ড্রাকার, এটা মুখস্থ করেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করেন। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, এটা হবে কি পিটার এফ ড্রাকার। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি যে ফার্স্ট হয়েছে তারও তো 12টাও হয় নাই, আমাদের যে দশম হয়েছে জিহাদ তারও তো 12টা হয় নাই, আপনাদের 12টা হয় কিভাবে? যৌথ মূলধনী ব্যবসায়ের জন্ম সনদ বলা হয় কোনটিকে? এটা এসএসসি এইচএসসি পড়ছেন আপনারা অনেকবার। জন্ম সনদ স্মারকলিপি কোম্পানির প্রথম প্রধান দলিল, সংঘবিধি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, কার্যারম্ভের অনুমতিপত্র শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির জন্য দরকার হয় কাজ শুরু করার দলিল, কার্যারম্ভের অনুমতি পত্র, ঠিক আছে। নিবন্ধন পত্রকে কোম্পানির জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট বলা হয়, এর মাধ্যমে কোম্পানি জন্ম লাভ করে। ইজি প্রশ্ন ছিল এটা।
কোনটি স্থায়ী পরিকল্পনা? ওই যে একটু আগে দেখাইছি, রীতিনীতি পদ্ধতি প্রক্রিয়া কৌশল, রীতিনীতি পদ্ধতি প্রক্রিয়া কৌশল। ওকে, কোনটি স্থায়ী পরিকল্পনা? তো আমাদের এখানে পাঁচটার মধ্যে আছে শুধু নীতিটা। নীতি হচ্ছে কাজ সম্পাদনের সাধারণ নির্দেশিকা, কাজ সম্পাদনের সাধারণ নির্দেশিকা, এটা হচ্ছে নীতি। বাজেট, বানানটা ঠিক করবেন, বাজেট একার্থক পরিকল্পনার মধ্যে আছে। কর্মসূচি একটি উদ্দেশ্য অর্জন করা হয়। প্রকল্প একার্থক পরিকল্পনা, এগুলো হচ্ছে একার্থক, একটি উদ্দেশ্য অর্জনের জন্য করা হয়। কার্য সম্পাদনের সাধারণ নির্দেশিকা হচ্ছে নীতি। নাবালক কোন ধরনের অংশীদার? নাবালক কোন ধরনের? এটা হবে কোন ধরনের অংশীদার? সক্রিয়, সীমাবদ্ধ, নিষ্ক্রিয়, এটা হবে নিষ্ক্রিয় বানানটা। হ্যাঁ, নিষ্ক্রিয়, স্বাভাবিক, বলেন কোনটা হবে? একটা প্রতিষ্ঠানের যে নাবালক সে কোন ধরনের অংশীদার? ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের যে নাবালক সে কোন ধরনের অংশীদার? নাবালক কোন ধরনের অংশীদার? আচ্ছা, ইয়েস, এগুলো হচ্ছে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, দেখে আছেন এখানে। নাবালক আমরা জানি সক্রিয় অংশীদার নাবালক হয় না, কারণ নাবালক যারা থাকেন তাদেরকে মুনাফা প্রদানের শর্তে সকল অংশীদারদের সম্মতিতে কিছু সময়ের জন্য নেওয়া যেতে পারে, শুধুমাত্র মুনাফা প্রদানের শর্তে। তাদের দায় হবে, নাবালক অংশীদারদের দায় হবে মূলধন পর্যন্ত সীমাবদ্ধ বা সসীম, তাই তাদেরকে বলা হবে সীমাবদ্ধ অংশীদার। ক্লিয়ার? ওকে, এটা ইজি প্রশ্ন ছিল, কঠিন না, পারার মতোই প্রশ্ন ছিল এটা। ওকে, এরপরে আসে প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি? শর্ট সিলেবাসের বাহির থেকে আসে কিন্তু, হ্যাঁ, মানে ফুল সিলেবাস থেকে আসে, অষ্টম অধ্যায় থেকে আসে, ব্যবসার আইনগত দিক। প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে আমাদের অস্পর্শনীয় বা অস্পৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি। আপনারা অ্যাকাউন্টিং এ পড়ছেন, অ্যাকাউন্টিং এগুলো পড়েছেন, ঠিক আছে? প্যাটেন্ট, প্যাটেন্ট কি জিনিস? একজন ব্যক্তি কোনো কিছু আবিষ্কার করছে, তার আবিষ্কৃত বিষয়ের উপর তাকে একচেটিয়ে একটা অধিকার দেয়, যেন এটা অন্য কেউ তৈরি করতে বা এটা নকল করতে না পারে, ঠিক আছে? তার আবিষ্কারক বস্তুর বিষয়ে, যেমন হচ্ছে একজন একটা লাইট তৈরি করছে বা একটা মোবাইল তৈরি করছে, ওই যে হেলিকপ্টার তৈরি করছে না, একজন প্লেন তৈরি করছে, যে এগুলোর জন্য প্যাটেন্ট অধিকারটা দেওয়া হয়, যেটা বাংলাদেশে আপনার এখনো 1911 সাল অনুযায়ী আছে প্যাটেন্ট। সেটা আমাদের বাংলাদেশে 16 বছর পর্যন্ত অধিকার পায়, প্যাটেন্ট 16 বছর পর্যন্ত অধিকার পায়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ভেরি গুড। তারপর আসেন দেখি কার কয়টা হয় 12টার মধ্যে। মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজনক, আপনি যে মূলধন সংগ্রহ করবেন সবচেয়ে ভালো কোনটা? এক মালিকানা সংগঠন, মালিক তো একজন, বেশি মূলধন সংগ্রহ করা যায় না। অংশীদারি কোম্পানি 2 থেকে 20, মোটামুটি একটা ভালো মূলধন, মানে এক মালিকানার চেয়ে বেশি মূলধন সংগ্রহ করা যায়। তবে পাবলিকের চেয়ে না, পাবলিক ব্যক্তি মালিকানা, পাবলিকে সবচেয়ে ভালো, বেশি অধিক মূলধন সংগ্রহ করা যায়, কারণ তারা শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে, শেয়ার জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে, এটা হচ্ছে অধিক মূলধনের ব্যবসা। অধিক কঠিন কিছু না, এমসিকিউ সহজ ছিল। আশা করি এটা বুঝতে পারছেন ইজিলি। ওকে, তারপর আসেন শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি? আমরা জানি শিল্প বিপ্লবটা
শুরু হয়েছিল আমাদের 1750 থেকে 1850-এ। এটা ছিল একটা মানসিক বিপ্লব, এবং এই শিল্প বিপ্লব প্রথমে শুরু হয়েছিল ব্রিটেনে বা ইংল্যান্ডে। ঠিক আছে, ব্রিটেন, ইংল্যান্ড, এটাতে। এটা 1750 থেকে 1850 গতানুগতিক পদ্ধতি পরিহার করেছে। ইজি প্রশ্ন ছিল এটা, এটা এইচএসসি লেভেলের প্রশ্ন। তারপর আসেন, কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার মানে এজিএম, বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময়ের ব্যবধান কত মাসের বেশি হবে না? হবে না। কত মাসের বেশি হবে না? দুটি বার্ষিক সাধারণ সভার এজিএম এর মধ্যবর্তী সময়ের ব্যবধান, ধরেন 1 বছর শুরু করলো জানুয়ারি মাসে 2024-এ, 2025-এ যাওয়ার পরে সেটা অবশ্যই আপনার মার্চ মাসের মধ্যে, মানে জানুয়ারি 1 তারিখে করলে আমাদের কাছে এপ্রিলের 1 তারিখ এর মধ্যে করতে হবে, এপ্রিলের 1 তারিখ এর মধ্যে করতে হবে। কেন? কারণ সময় হবে 15 মাস, এর বেশি ব্যবধান করা যাবে না, এর মধ্যে করতে হবে, নাহলে সমস্যা আছে। এটা একটু ডেপ থেকে প্রশ্ন আসছে, কোম্পানি সংগঠনের ভিতর থেকে প্রশ্ন আসছে, খুব ডেপ না, নর্মাল বলা যায়। এইসব প্রশ্ন কিন্তু অ্যাডমিশনে আসে, এজন্য অ্যাডমিশন যারা দিবেন তাদের এইসব প্রশ্নগুলো ভালোভাবে শিখতে হবে। এরপর আসেন, নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয় কোনটি? আমরা জানি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য মালিকের পূর্ণ নিয়ন্ত্রণ, সবকিছু একাই ক্ষমতা পায়। নিয়ন্ত্রিত মুনাফা, বলা যায় যে তার সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এটা আশা করা যায়। সহজ সংগঠন, কিন্তু এই যে সীমাবদ্ধ দায়, এটা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এক মালিকের ক্ষেত্রে দায় হচ্ছে অসীম। তাহলে এটা উত্তরটা হবে না, উত্তর হবে কি এ। ইজি প্রশ্ন, এটা আসলে একদম বেসিক দিয়ে চিন্তা করলেই পারা যায়, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। তারপর আসেন, নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? মানে নেতৃত্বের মধ্যে সিদ্ধান্ত মালিক নেয় না বা নেতা নেয় না, অন্যদের কর্মীদেরকে দেওয়া হয়, এই তোমরা সিদ্ধান্ত নিয়ে কাজ করো, আমি গেলাম। মানে নেতা কাজের প্রতি বিমুখ, যে নেতা থাকে তিনি কাজের প্রতি বিমুখ থাকেন, বিমুখ মানে কাজ করতে চায় না। গণতান্ত্রিক নেতৃত্ব না, কারণ গণতান্ত্রিক নেতৃত্বে নেতা সবার সাথে আলোচনা করে পরামর্শ করে তারপরে নেতৃত্ব দেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা তো একাই সব সিদ্ধান্ত নেন, জোর করে ভয় দেখিয়ে কাজ আদায় করেন, তাহলে এটা তো হবে না। রূপান্তরমূলক, তাও না। এখানে আসছি আমরা অবাধ নীতিটায়। অবাধ নীতি হচ্ছে আমাদের সেই ধরনের নেতৃত্ব যেটা হচ্ছে লাগামহীন, লাগামহীন নেতৃত্ব, যেখানে আপনাদের নেতা কাজের প্রতি বিমুখ থাকে, অবাধ, অবাধ স্বাধীনতা ভোগ করে, পূর্ণ স্বাধীনতা, অনেক স্বাধীনতা পায় কর্মীরা, মন চাইলে কাজ করে, না মন চাইলে কাজ করে না। এইটা হচ্ছে অবাধ নীতি বা অবাধ নেতৃত্ব। এটা তো এখানে দেখা বোঝা যাইতেছে না যেটা আসলে এই লাগামহীনটা, ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশ দেখলে আবার বুঝতে পারতেন, ইংলিশটা। তারপর আসেন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয়? তাহলে কোনটা অভ্যন্তরীণ? তার মানে জানি কি ব্যবসায়ের পরিবেশের অভ্যন্তরীণ উপাদানগুলো কি কি প্রতিষ্ঠানের ভিতরে থাকে? শ্রমিক, মালিক, ব্যবস্থাপক, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, প্রতিষ্ঠানের বিশ্বাস, এইগুলো। আর বাহ্যিক থাকে কারা? প্রতিযোগী বাহ্যিক, গ্রাহক বা ক্রেতা বাহ্যিক, প্রযুক্তি বাহ্যিক, এছাড়া সরবরাহকারী
বাহ্যিক, মধ্যস্থ ব্যবসায়ী বাহ্যিক, এরা হচ্ছে বাহিরের। তাহলে অভ্যন্তরীণ হচ্ছে প্রতিষ্ঠানের সাংগঠনিক সংস্কৃতি, ঠিক আছে? তো এর উত্তর কি হবে? কারণ এরা তো বাইরের কাজ, এরা বাইরের পক্ষ, আর এরা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে থাকে। লাস্ট, কোন ব্যবস্থাপনায় নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে? বিকেন্দ্রীকরণ অর্থাৎ ক্ষমতা আমার কাছ থেকে বা উচ্চ পর্যায়ের কাছ থেকে নিম্ন পর্যায়ে চলে আসে। বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে উচ্চ পর্যায়ের যে ক্ষমতা, সেখান থেকে ক্ষমতাটা কর্মীদের কাছে, নিম্ন পর্যায়ে মানে কর্মীদের কাছে চলে আসে। আবার দেখি, উচ্চ পর্যায়ের কাছ থেকে ক্ষমতা নিম্ন পর্যায়ে চলে আসে। আমরা জানি ক্ষমতা উচ্চ পর্যায়ে থাকা হচ্ছে কেন্দ্রীকরণ, সকল সিদ্ধান্ত তারা নেবে। সেখান থেকে নিচু পর্যায়ে নিয়ে দেন, এটা হচ্ছে আমাদের বিকেন্দ্রীকরণ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাহলে আদেশের ঐক্যনীতি, একজন ব্যক্তির আদেশদাতা একজন, এর সাথে সম্পর্ক নাই। নমনীয়তার নীতি, পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করা। জোড়াময় শিকলের নীতি, প্রতিষ্ঠানের উপরি পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত কে কার ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তন কর্মকর্তা দেখানো বুঝতে পারে, এবং একটা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করে দেওয়া, এরকম করে জোড়াময়ের মতো। আচ্ছা, কর্তৃত্ব প্রদানকরণ, কর্তৃত্ব প্রদান মানে তাদের কাছে কর্তৃত্বটা হস্তান্তর করে দিচ্ছে। দেখেন এখানে কর্তৃত্ব প্রদান করে দিছে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে। তাহলে এটা উত্তরটা ডি হওয়াটা সবচেয়ে উত্তম। এবার বলেন 12টা এমসিকিউর মধ্যে কার 6+ হইছে, কার 9+ হইছে? 6+ স্ট্যান্ডার্ড, 9+ হচ্ছে ব্রিলিয়ান্ট। দেখি কার কি অবস্থা। ওকে, যাক মাশাআল্লাহ 10টা হয়েছে। হ্যাঁ ভালো, 10টা হওয়া ঠিক আছে। নয়টা হয়েছে, আবির হোসেন 10টা, সাকিব 11টা, অনেকেরই 9টা। হ্যাঁ 9টা হওয়াই স্বাভাবিক, কারণ সবাই তো আসলে ভালো করবে না, এই জন্য। আচ্ছা ঠিক আছে, 11টা হয়েছে মাশাআল্লাহ। না, বই 25 তারিখের পরে, 25 তারিখের পরে। ওকে, 2টা ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা স্যার, 9টা সিট, বাট কোশ্চেনগুলো ডিপলি। হ্যাঁ, সব প্রশ্ন তার ইজি থাকবে না এসএসসি এর মতো যে 29টা 30টা রাইট করে ফেলবেন। ওকে, এই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। এরপর আসি আমরা একটু জিএসটি প্রশ্ন। আমি সেখানে বলছিলাম যে আমার ক্লাস করলে জিএসটিতে 30+ কমন পাবেন। আলহামদুলিল্লাহ অধিকাংশ শিক্ষার্থীদের 33-34 হয়েছে। একটা এমসিকিউ একটু এলোমেলো ছিল, সবাই ভুল করছে। একটা বা 2টা এমসিকিউ সবাই ভুল করছে, মানে কয়েকটা ভালো ভালো শিক্ষার্থীরাও। ওকে আচ্ছা, এবার আসেন দেখি আমরা জিএসটির প্রশ্নগুলো সমাধান করি। গুচ্ছ পরীক্ষায় 2024-25-এ কেমন প্রশ্ন হয়েছে? দায়ের দিক থেকে কোন ব্যবসা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ, মানে দায় কম। এক মালিকানা অসীম দায়, অংশীদারি অসীম দায়, এগুলো হচ্ছে অসীম। পাবলিক লিমিটেড কোম্পানি এবং সমবায় কোম্পানি, তাদের দায় হচ্ছে সসীম। তবে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ বললে আমি দেখতেছি সবচেয়ে বেস্ট অপশন এটা, পাবলিক লিমিটেড কোম্পানি। ইয়েস, আর এটা আপনারা বেসিক থেকেও বুঝতে পারেন, এটা উত্তর হবে পাবলিক লিমিটেড কোম্পানি। ওকে, তারপর আসি
বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে? এটা দেওয়া হয় হচ্ছে নগদ লভ্যাংশের পরিবর্তে, এটা দেওয়া হয় লভ্যাংশ বাবদ, এবং এর ফলে আপনার মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় না বা নগদ অর্থ প্রদান করতে হয় না, প্রদান করতে হয় না। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকে। এটা দেওয়া হয় কাদের মধ্যে? পরিচালকদের মধ্যে না, পরিচালকরা নিবে যোগ্যতা সূচক শেয়ার। ডিবেঞ্চার হোল্ডার না, তারা কোনো শেয়ার নেয় না, তারা ঋণ। সাধারণ জনগণ, তাদের মধ্যে সাধারণ শেয়ার দেওয়া হবে। এই বর্তমান শেয়ার হোল্ডার যারা থাকেন তাদের মধ্যে উত্তর দেওয়া হবে বর্তমান শেয়ার হোল্ডার, বিদ্যমান শেয়ার হোল্ডার। ঠিক আছে, বিদ্যমান শেয়ার হোল্ডারের মধ্যে। আচ্ছা ঠিক আছে, পারবেন, এটা ইজি ছিল। দেখেন 35টার মধ্যে কয়জনে 30টার উপরে হয় দেখব। ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ সীমা আইন অনুযায়ী কত বছর? দেখেন আমাদের কপিরাইট আইন 2560, প্যাটেন্ট আইন বাংলাদেশে 16 বছর, কপিরাইট 7 বছর। তবে নবায়ন করা যায় 10 বছর পর্যন্ত। কপিরাইট আইন কত? 2000 সালের 5 যেটা সংশোধিত। প্যাটেন্ট 1911। আবার আমাদের কপিরাইট 2 বলে লিখে ফেলছি, এটা হচ্ছে ট্রেডমার্ক হচ্ছে আবার আমাদের ট্রেডমার্ক, সেটা হচ্ছে 2009 সালের আইন, ট্রেডমার্ক আইন 2009, তাহলে 7 বছর। এটা আপনারা পড়েন না এগুলো, এটা হচ্ছে অধ্যায় 8 প্রথম পত্রের ব্যবসা সংগঠন, শর্ট সিলেবাসের বাইরে। অ্যাডমিশন কোর্সে কি এভাবে পড়ানো হবে? এগুলো তো আপনাদের প্রশ্ন অ্যানালাইসিস করছি, আমরা তো আগে বেসিকও পড়াবো, তারপরে সেটা মূল পড়ানো হয়। এখন তো আমাদের কোশ্চেন অ্যানালাইসিস, যে বিগত বছরে কেমন প্রশ্ন আসে এগুলো দেখান। আপনি অ্যাডমিশনের ক্লাস তো কিছু আছে, দেখেন, তাহলে হয়তো আরেকটু বুঝতে পারবেন। উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে? আমরা জানি আইএসও, সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেটা 1947 সালে গঠিত হয়েছে, এটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আর বাংলাদেশের প্রতিষ্ঠান হচ্ছে বিএসটিআই, যেটা 1985 সালে গঠিত হয়েছিল, এবং এই বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের অধীনে, যেটা আইএসওর সনদ পাইছে 1974 সালে। এছাড়া বিএসটিআই এর পুনরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই পণ্যের মান নিয়ন্ত্রণকারী দেশীয় প্রতিষ্ঠান। টিসিবি, এ তো আগেই বলছি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, তাহলে উত্তর হবে কি বিএসটিআই। এগুলো কিন্তু আপনারা পড়েন নাই ব্যবসায়ের, এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল। কোন প্রতিষ্ঠান মূলধন বাজার নিয়ন্ত্রণ করতে পারে? এটা ব্যাংকিং থেকে প্রশ্ন আসছে, 2-3টা প্রশ্ন ব্যাংকিং থেকে আসে পড়ে, আবার এটা ব্যবসায় সংগঠনে ব্যবস্থাপনায়ও আছে। কোন প্রতিষ্ঠান মূলধন বাজার নিয়ন্ত্রণ করতে পারে? শুনেন, আমাদের 2 ধরনের বাজার আছে, অর্থ বাজার, মুদ্রা বাজার। অর্থ বাজার যেই কথা, মুদ্রা বাজার একই কথা। আরেকটা হচ্ছে মূলধন বাজার বা পুঁজি বাজার। অর্থ বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে বিএসইসি।
অর্থবাজার এটা হচ্ছে 1 বছর বা তার কম সময়ের জন্য করা হয়। মূলধন বাজার 1 বছরের বেশি। অর্থবাজারের হাতিয়ারগুলো কি কি? যেমন ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, পুনঃক্রয় চুক্তি। আর মূলধন বা পুঁজিবাজারের হাতিয়ার হচ্ছে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। তাহলে এটা উত্তর হবে কি? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর অর্থ বা মুদ্রা বাজার বললে হয়তো এই বাংলাদেশ ব্যাংক। ক্লিয়ার? তারপর আসেন, আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবস্থাপনার রীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ করেন কে? তাত্ত্বিক বিশ্লেষণ অর্থাৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে 1916 সালে ফরাসি ভাষায় যিনি 14টি নীতি লিখেছিলেন, যিনি আধুনিক ব্যবস্থাপনার জনক, তাকে বলা হয় হেনরি ফিবেল। তিনি রীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ করেন। ঠিক আছে, তাত্ত্বিক বিশ্লেষণ ইজি প্রশ্ন, কঠিন না, এটাই কিন্তু ইজি প্রশ্ন। ওকে, তারপর আসি, এটা দেখেন, এইটা পারবেন না, দেখে এটা কে পারেন? আরটিজিএস এর পুনরূপ কি? এটা হচ্ছে আরটিজিএস হচ্ছে এক ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে, এক ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে অর্থ প্রেরণের পদ্ধতি। সাধারণত 2 লক্ষ টাকা মিনিমাম প্রেরণ করতে হয় এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। এটা দ্রুত অর্থ প্রেরণ করা যায়। আরটিজিএস, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, র্যাপিড ট্রানজেকশন, রিয়েল টাইম জেনারেল সেটেলমেন্ট, রেশনাল না, এটাই রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। এটা আপনাদের সিলেবাসের বাইরে ছিল, ব্যাংকিং থেকে আসছে। শোনেন, ওই যে বলে না ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টে 35 মার্ক গুচ্ছতে, তার মধ্যে 2-3টা প্রশ্ন মার্কেটিং, 2-3টা প্রশ্ন ম্যানেজমেন্ট ব্যাংকিং রিলেটেড। রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। ওকে, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। অনেকে এটা ভুল দাগাইলে কিন্তু 0.25 মাইনাস, ভুল দাগাইলে অনেকেই ভুল দাগাইছেন। তারপর আসে, নিচের কোনটি কর্মী সংস্থান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? এটা কনফিউজিং প্রশ্ন, এটা কনফিউজিং প্রশ্ন, এটা উত্তর আসলে বের করা কঠিন। আমরা জানি কর্মী সংস্থান প্রক্রিয়ার ধাপ: কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ। আচ্ছা, উৎস নির্ধারণ করতে হয় কর্মী সংগ্রহ প্রক্রিয়ায়, আবেদনপত্র বাছাই করতে হয় কর্মী নির্বাচন প্রক্রিয়ায়, প্রশিক্ষণ এটাও আমাদের কর্মী সংস্থান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত, আমাদের এটা রয়েছে প্রশিক্ষণ ও উন্নয়ন। তবে এই যে দেখেন, এই যে এটা উত্তরটা বিজ্ঞাপন, এটা কিন্তু বিজ্ঞাপনটা কিন্তু কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ ধাপ। এখন এটা উত্তরটা আসলে কোনটা হবে এটা নিয়ে একটু কনফিউশন ছিল, কিন্তু দেখা যায় আমি একজন ছেলে দেখলাম, আমাদের একটা স্টুডেন্ট 35 পেয়েছে, 35-এ। তাকে আমি জিজ্ঞেস করছিলাম এই প্রশ্নটা উত্তর তুমি কোনটা দাগিয়েছিলে, তখন সে বলছিল স্যার আমি এটা তো প্রশিক্ষণ, এই কি জানি বলে, এই প্রশ্নের উত্তরটা এই বিজ্ঞাপন এটা দাগিয়েছে প্রশিক্ষণ, এটা দিয়েছে, সে এটা দিয়েছে, মানে জিএসটি উত্তর নিয়েছে হচ্ছে এই প্রশিক্ষণটা তার বক্তব্য অনুযায়ী, কিন্তু আসলে এটা বিজ্ঞাপন, এই প্রশিক্ষণ যেটা প্রশিক্ষণ ও উন্নয়ন, তা আমাদের কর্মী সংস্থানের তো সর্বশেষ ধাপ। তাই আমি উত্তরটা মিলাইতে পারি নাই কোনোভাবে। ঠিক আছে, এই উত্তরটা আমি নিজেও কোথাও ভাবে মিলাইতে পারি নাই। এখন বিজ্ঞাপনটা আমি নিয়েছি, কেন নিয়েছি, যে আসলে বিজ্ঞাপন হচ্ছে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ, আবার কর্মী সংস্থান প্রক্রিয়া এটা করতে হয়। তা যাই হোক, এটা নিয়ে একটু এলোমেলো আছে প্রশ্নটা। বাংলাদেশে কত সালের সমবায় সমিতি বিধিমালা চালু রয়েছে? ঢাকা ইউনিভার্সিটি কোনো সাল আসে না সাধারণত। সমবায় সমিতি আইন 2001,
নীতিমালা 2003, অধ্যাদেশ 1984 আর বিধিমালা 4। ক্লিয়ার? এটা একটু ক্লিয়ার কিনা বলেন। এটা ইজি ছিল। এই কে বলে 2010? এটা তো বিমা, 2010 তো বিমা আইডিয়া রে, ইজি ছিল প্রশ্ন এটা। জ্যাটিসন শব্দটি জড়িত, জ্যাটিসন হচ্ছে ব্যাংকিং এর যে বিমা আছে না, বিমা, বিমা অধ্যায় থেকে আসছে, বিমা অর্থাৎ নৌ বিমা থেকে আসছে, নৌ বিমা। তো এই যে জ্যাটিসন, জ্যাটিসন শব্দটা সমুদ্রে পণ্য নিক্ষেপণ করা হয় জাহাজ থেকে। কেন? ধরেন একটা জাহাজ, জাহাজে অনেক পণ্য আছে কিন্তু ডুবে যাবে অবস্থা, তখন এখান থেকে কিছু পণ্য ফালায় দেওয়া হয়। কেন? হালকা করতে গেলে, হালকা মানে জ্যাটিসন হচ্ছে পণ্য নিক্ষেপণ, সমুদ্রে পণ্য নিক্ষেপণ, এটা হচ্ছে নৌ বিমার সাথে জড়িত। ক্লিয়ার? এটা একটু মানে ফুল সিলেবাস থেকে আসছে, শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, এটা এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। ওকে, এরপর আমরা আসি, তারপরে দেখি, দেখছেন তাহলে আপনার ম্যানেজমেন্ট করতে গেলেও গুচ্ছের জন্য কিন্তু ব্যাংকিং অল্প একটু ধারণা থাকতে হবে, বেসিক। একটি ব্যবসায়ের শর্ট বিশ্লেষণে ও ধারা কি বোঝায়? শর্ট, শর্টের ও আমরা জানি, এস দ্বারা হচ্ছে স্ট্রেংথ, ডাব্লিউ দ্বারা বোঝানো হচ্ছে উইকনেস, ও দ্বারা বোঝানো হয় কি? টি দ্বারা বোঝানো হয় থ্রেট, থ্রেট, স্ট্রেংথ, উইকনেস, আর ও দ্বারা বোঝানো হয় অপরচুনিটিস। একটা কথা মনে রাখেন, এটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের কৌশল, আধুনিক নিয়ন্ত্রণের আধুনিক কৌশল, আধুনিক কৌশল। একটা প্রতিষ্ঠানের শক্তি, একটা প্রতিষ্ঠানের দুর্বলতা, একটা প্রতিষ্ঠানের অপরচুনিটি, বাহ্যিক সুযোগ, একটা প্রতিষ্ঠানের জন্য থ্রেট, এগুলো মূল্যায়ন করে। আচ্ছা, এরপর আসেন, পার্থক্যমূলক মজুরি প্রথা কে প্রবর্তন করেন? শোনেন, পার্থক্যমূলক মজুরি প্রথাটা প্রবর্তন করেন হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করছিলেন 1856 সালে, যিনি আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি শপ ম্যানেজমেন্ট বই লিখছেন 1903 সালে, যিনি প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বই লিখছেন 1911 সালে। ওকে, তাহলে এটা হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতি দিচ্ছেন 4টি। কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করেন? এটা একমাত্র দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এটা দায়িত্ব কি? বাংলাদেশ ব্যাংক। কেন একটু বলছিলাম? তার হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক, সে হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক, নোট ইস্যু করে তিনি, ঋণ নিয়ন্ত্রণ করে এই কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। এসব প্রশ্ন কিন্তু আসছে জিএসটি পরীক্ষায়, তো যারা পরীক্ষা দিবেন আগে থেকে একটু সতর্ক হয়ে যেতে হবে, হ্যাঁ, আগে থেকে কিছুটা সতর্ক থাকতে হবে। এরপর আসেন, শ্রম বিভাগ ও বিশেষায়নের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন কে? শ্রম বিভাগ
ও বিশেষায়নের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন কে? শোনেন, শ্রম বিভাগ, শ্রমকে মানে তার দক্ষতা অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা এবং বিশেষায়ন নীতি, এগুলোর সাথে সম্পর্কিত অ্যাডাম স্মিথ। এনে দিয়েছেন হচ্ছে অ্যাডাম স্মিথ। একটু বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা এখানে লাগবে। হ্যাঁ, অ্যাডাম স্মিথ, ADM, অ্যাডাম স্মিথ। তিনি হচ্ছেন অর্থনীতির জনক, অর্থনীতির জনক। তিনি 1776 সালে একটা বই লিখছিলেন, খুবই গুরুত্বপূর্ণ, দ্য ওয়েলথ অফ নেশন। এগুলো সব শিখে রাখেন, এগুলো জানা লাগবে। হ্যাঁ, দ্য ওয়েলথ অফ নেশন, এই গ্রন্থের জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসি, তারপরে নিচের কোনটি কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয়? একটা কার্যকর সঠিক সংগঠনের বৈশিষ্ট্য নয়। তো এই কার্যকর সংগঠনের ক্ষেত্রে আমরা জানি কি, ঠিক মতো স্পষ্ট বিভাজন, দায়িত্ব বিভাজন হইতে হবে স্পষ্টভাবে। ওকে, বিভাগগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে, রাইট। নমনীয় দায়িত্ব অর্পণ, যেটা চাইলে পরিবর্তন করা যায়, প্রয়োজনে পরিবর্তন করা যায়, রাইট। ভূমিকা ও কর্তৃত্বের অস্পষ্টতা, কে কি কাজ করবে ঠিক মতো বলা নাই, এটা হবে না, এটা হবে না। শ্রমের স্পষ্ট বিভাজন হইতে হবে, কাদের কি স্পষ্টভাবে কাজ ভাগ করে দিতে হবে, কে কি কাজ করবে, কে কি কাজ করবে, নাহলে তো কাজে ফাঁকি দিবে। হ্যাঁ, এটা কি হবে? এটা হবে ভূমিকা ও কর্তৃত্বের অস্পষ্টতা, এটা ভুল। এরপর আসেন, যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়, এই কাজ করেন, পড়াশোনা করেন নিজের মতো করে, কর্মীর কাজে কোনরূপ কর্তৃত্ব আরোপ করে না। আরে পড়াশোনা করছেন, করলে করলেন, না করলে নাই, আমার কিছু যায় আসে না, এরকম মানে নেতা কর্মবিমুখ, কাজের প্রতি উদাসীন, সেটা হচ্ছে লাগামহীন। যেখানে কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে বা পূর্ণ স্বাধীনতা পায়, আর নেতা থাকে কর্মবিমুখ। নেতা থাকেন হচ্ছে কর্মবিমুখ। আচ্ছা, এরপর আসি, অস্থায়ী প্রকৃতির সংগঠন কাঠামো কোনটি? অস্থায়ী, স্থায়ী না। আমাদের সরলরৈখিক স্থায়ী, কার্যভিত্তিক স্থায়ী, ম্যাট্রিক্স স্থায়ী। কমিটি দুই রকম হইতে পারে, কমিটি হইতে পারে অস্থায়ী, আবার কমিটি স্থায়ীও আছে। ওকে, যেমন আপনার হঠাৎ করে বিশেষ সমস্যা, আগুন লাগছে, এ তো অস্থায়ী, এ তো হঠাৎ করে করা হয়, হঠাৎ 2-3 জনের জন্য দায়িত্ব দেওয়া হয়। আর স্থায়ী হচ্ছে যেমন ভর্তি কমিটি, এটা সব সময় থাকে। কমিটি হচ্ছে বিশেষ সমস্যা সমাধানের জন্য করা হয়ে থাকে। নানা মুনির নানা মত, সকলের দায়িত্ব কারো দায়িত্ব নয়, এগুলো সব কমিটির ভূমিকা। নানা মুনির নানা মত, সকলের দায়িত্ব কারো দায়িত্ব নয়, বিশেষ সমস্যা সমাধান, অস্থায়ী প্রকৃতির, এটা কমিটি। একটি কোম্পানিতে কমপক্ষে কি পরিমাণ শেয়ারের মালিকানা সরকারের থাকলে সেটিকে রাষ্ট্রীয় ব্যবসা হিসেবে চিহ্নিত করা যায়? ধরেন এক্স একটা কোম্পানি, তার সরকারি কোম্পানি বলা হবে কখন? যদি তার 50% শেয়ার থাকে, 75%, 51%, 100%, বলছে কি এটা কমপক্ষে, মিনিমাম কত শেয়ার থাকলে, এটা পড়ে আসছেন আপনারা। 51% থাকলে ধরতে হবে সেটা হচ্ছে আমাদের মালিকানা সরকার 51, এটা বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে 51% মানে কি
50%-এর বেশি। হোল্ডিং সাবসিডিয়ারি কোম্পানি পড়ছেন না, সেখান থেকে আসে। কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কাজ সম্পাদনের সাথে সম্পর্কিত? এটা অনেকে ভুল করছে। এটাও অনেকে ভুল করেছে, এটা কঠিন ছিল। কৌশলগত পরিকল্পনা প্রতিযোগীদের জন্য করা হয়, তাদের থেকে এগিয়ে থাকার জন্য। একক পরিকল্পনা একটি উদ্দেশ্য অর্জনের জন্য। ঘটনা সাপেক্ষে পরিকল্পনা এটা সম্পর্কেও নয়। এই যে কর্ম পরিকল্পনা, এটা হচ্ছে দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য করা হয়। দৈনন্দিন কাজ সংক্রান্ত আমাদের পরিকল্পনার সাথে জড়িত কর্ম পরিকল্পনা। এটাও যাদের মানে একটু অক্ষরপত্র বই দেখবেন, আরো কঠিন কঠিন জটিল জটিল বইগুলো দেখবেন, সেখানে আছে। সবগুলো বইতে হয়তো এগুলো দেওয়া থাকে না, কিছু প্রশ্ন থাকে আপনার এইচএসসি সিলেবাসে বা বইগুলোতে থাকে না সাধারণত। এটা হচ্ছে কর্ম পরিকল্পনা। তারপর আসেন, এটা এখানে ভুল আছে, এটা না, এটা কিন্তু হবে না। উত্তর হবে কি কর্ম পরিকল্পনা। যেখান থেকে উত্তর নিয়ে আসছিল সেখানে একটু ভুল দেওয়া ছিল বা স্লাইড করতে ভুল হয়েছে। ওকে, কর্ম পরিকল্পনা। তারপর আসেন, এমআইসিআর এর পূর্ণরূপ কি? এমআইসিআর হচ্ছে একটি চেক, এক ধরনের চেকের সাথে সম্পর্কিত। এটা আপনারা পড়ছেন, অনেকেই ব্যাংকিং এর অধ্যায় পড়ছেন বা ম্যানেজমেন্টও পড়ছেন। ফুল সিলেবাস থাকলে পড়তেন ম্যানেজেরিয়াল, ম্যাগনেটিক, ইনপুট না ইঙ্ক, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এমআইসিআর চেক, চেকের সাথে সম্পর্কিত। ওকে, এরপর আসি, মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? এটা আগেই বুঝাইছি, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, যেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক, আর জনসংখ্যা হচ্ছে সামাজিক। কোনটি অফ দ্য জব প্রশিক্ষণ নয়? আমরা জানি প্রশিক্ষণ পদ্ধতি দুই ধরনের আছে, অফ দ্য জব, অন দ্য জব। অফ দ্য জব হচ্ছে কাজের বাহিরে, তাহলে অফ দ্য জবগুলো প্রশিক্ষণ নয়। সেমিনার কাজের বাইরে, কনফারেন্স কাজের বাইরে, ডিপ্লোমা কাজের বাইরে। এছাড়া আরো আছে ঘটনা, নাটক, অনুভূতিপ্রবণ প্রশিক্ষণ পদ্ধতি, এগুলো কাজের বাইরে। আর ইন্টার্নশিপ বা বাংলায় হচ্ছে প্রবেশনা, সেটা হচ্ছে কাজের মাধ্যমে। এছাড়া কাজের মাধ্যমে আরো কয়েকটা বলি, যেমন শিক্ষানবিশ, পদাবর্তন, তারপর হচ্ছে পর্যবেক্ষণ, তারপর হচ্ছে কোচিং। আচ্ছা, এই ইন্টার্নশিপটা হচ্ছে আমরা যে জ্ঞানগুলো তাত্ত্বিকভাবে অর্জন করি, তার প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করার জন্য কোনো প্রতিষ্ঠানে 3 মাস 6 মাসের জন্য বাস্তব জ্ঞান অর্জনের জন্য করা হয়ে থাকে। এগুলো হচ্ছে কাজের মাধ্যমে, এটা অন দা জব। আর অফ দা জব হচ্ছে কাজের বাইরে, এগুলো হচ্ছে কাজের বাইরে। তাহলে উত্তর হবে কি ইন্টার্নশিপ, যেটা আমাদের আসছে কর্মী সংস্থান প্রক্রিয়ার অধ্যায় থেকে আসছে। শপ ম্যানেজমেন্ট, এটা কার লেখা একটু আগে বলছি। শপ ম্যানেজমেন্ট 1903 সালে। দ্য প্রিন্সিপাল সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটা লেখছেন হচ্ছে 1911 সালে। এটা প্রথম বই, এটা প্রধান বই। কার বই? এফ.ডব্লিউ. টেইলর। বানানটা দেখে না, একটু টেইলর হবে, হ্যাঁ টেইলর। আচ্ছা, তাকে বলা হয় পার্থক্যমূলক মজুরি প্রথা তিনি আবিষ্কার করছেন। পার্থক্যমূলক মজুরি প্রথা, এগুলো জানা রাখেন, হ্যাঁ। আর এফ.ডব্লিউ. টেইলর মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন 1856 সালে, আর মৃত্যুবরণ করেছেন 1915 সালে। এরপর আসেন, কোন সালে বিমস্টেক এর সদস্য, কোন দেশ বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেক কি জিনিস? এটা হচ্ছে 1997 সালে
গঠিত হয়েছিল একটা মানে কয়েকটা দেশ মিলে, বর্তমানে 7টি দেশ আছে এখানে, বর্তমানে 7টি দেশ আছে, 1997 সালে গঠিত হয়েছিল। আর এখানে দেশগুলো হচ্ছে যেমন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, সাউথ কোরিয়া নাই। এটার পুনরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনোলজিক্যাল ইকোনমিক্যাল কোঅপারেশন, এটা যার সদর দপ্তর, এটা সদর ঢাকায়, এটা সদর দপ্তর ঢাকা। এগুলো হচ্ছে ফুল সিলেবাস পড়লে ভালো হইতো। হ্যাঁ, এখন চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমানে চেয়ারম্যান, এখন চেয়ারম্যান ইউনূস সরকার, ইউনূস সাহেব বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান। ওকে, এগুলো থেকে প্রশ্ন আসছে, কারণ যে বিমস্টেক ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, তো এই জন্য এগুলো লানা দিচ্ছে আবার। যৌথ মূলধনী ব্যবসায়ের জন্ম সনদ, এটা একবার বলছি আর বলবো না, নিবন্ধন পত্রকে। ওই একই প্রশ্ন রিপিট হয় বিভিন্ন ভার্সিটিতে। কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রয়োজন? এই প্রশ্নটা অনেক অনলাইনের ব্যবস্থাপনার টিচাররা ভুল পড়িয়েছিল। যাই হোক, এটার সঠিক উত্তর হচ্ছে কারিগরি দক্ষতা নিম্ন স্তরে দরকার হয়, ধারণাগত দক্ষতা উচ্চ স্তরে দরকার হয়। যোগাযোগটা অনেক টিচাররা নিয়েছিল। সঠিক উত্তর মানব সম্পর্ক দক্ষতা, এটা হচ্ছে সঠিক। কারণ মানব সম্পর্ক দক্ষতা হচ্ছে মানুষের সাথে মিশে তার সাথে যোগাযোগ সংক্রান্ত সকল বিষয় করে তার কাজ আদায় করার ক্ষমতা, কনভিন্স করার ক্ষমতা, ইন্টারপার্সোনাল স্কিল, এটার মধ্যেই যোগাযোগ রয়েছে। তাহলে এটা আপনি দিতে যাবেন কেন? এটা তো কোনো আমাদের নাই, দক্ষতার মধ্যে নাই। তাহলে উত্তর হচ্ছে মানব সম্পর্ক। যারা এটা উত্তর নিচ্ছে তারা ভালো করছে, সঠিক পাইছে। যারা এটা উত্তর নিচ্ছে তারা মাইনাস মার্কিং খাইছে। কারণ ওই যে বললাম যে 35টা উত্তর 35টা রাইট করছে, সে তাকে জিজ্ঞেস করছিলাম, সে বলছে যে আমি এটা নিচ্ছি। অধিকাংশ শিক্ষার্থী এটা নিচ্ছে, এটাই সঠিক উত্তর নিচ্ছে তাদের সবারই। যাদের 34টা হয়েছে, 33টা হয়েছে, তাদের সাথে আমি কথা বলছি। কারণ আমাদের স্টুডেন্ট অনেক আছে আমাদের গুচ্ছতে, জিএসটিতে জানেন নিশ্চয়ই যে 4th 6th 60 আরো অনেক আছে, এই দেখালাম আরো অনেক আছে, আমাদের 20 21তম আছে আমাদের। কপিরাইট কোন ধরনের সম্পত্তি? ওই আগেই বলছি, কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, অস্পৃশ্য। একই প্রশ্ন দেখছেন, ঘুরে ফিরে প্রশ্ন আসে, একই প্রশ্ন আরেক জায়গায়, অস্পৃশ্য অস্পৃশ্য। কপিরাইট হচ্ছে এটা মানে অস্পৃশ্য সম্পদ। যৌথ মূলধনী ব্যবসায় জন্ম সনদ, এই প্রশ্নটা 3বার আসলো না এখন, নেয়া 3বার। এটা না না না, জন্ম সনদ বলা হয় কোনটিকে? এই নিবন্ধন পত্রকে, নিবন্ধন পত্র। এই প্রশ্নটা 3বার আসলো বলতে বলতে না। আচ্ছা, আর এটা হচ্ছে কোম্পানির প্রথম দলিল, প্রধান দলিল, পরিমেল নিয়মাবলী, অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত দলিল, বিবরণপত্র, যেই পত্রের সাহায্যে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার ক্রয়ের আহ্বান জানায়। নিবন্ধন পত্র হবে এটা। হ্যাঁ, ওকে। সমবায়ের সাফল্যের ভিত্তি কি? সমবায়ের মূল নীতি একতাই বল, একতাই বল, যেটাকে বলা হয় এসপ্রিট ডি কোর্স। এটা ফরাসি শব্দ থেকে আসছে, ঠিক আছে, ফরাসি শব্দ থেকে আসছে, ঠিক আছে। এটা হবে না, এসপ্রিট ডি কোর্স, বানানটা এসপ্রিট ডি কোর্স ফরাসি শব্দ থেকে আসছে, যেটা হচ্ছে একতাই বল, এক সকলে মিলে করে কাজ, হারি জিতি নাহি লাজ। সমবায়ের মূল উদ্দেশ্য কি? সদস্যদের পারস্পরিক কল্যাণ সাধন।
নিচের কোনটি মূলধন ঘন শিল্প? এটা অনেকে ভুল করছে, এটা অনেকে ভুল করছে। মূলধন ঘন শিল্প হচ্ছে বেশি মূলধনের প্রয়োজন হয়, বেশি মূলধনের প্রয়োজন হয়। আচ্ছা, তৈরি পোশাক, কৃষি, খনি, ঔষধ। নিঃসন্দেহে খনি শিল্পে মাটির নিচে কাজ করতে হবে, তো ইন্ডাস্ট্রিগুলোতে অনেক টাকা লাগে, প্রচুর টাকা লাগে। তাই এটা উত্তর হওয়া উচিত এইটা। কিন্তু জিএসটিতে যে ছেলেটা 35 পাইছে, সে এটা দিছিল তার বক্তব্য অনুযায়ী যে এটা সঠিক, আর সে এটা দাগাইছে, তাকে নাম্বার দিছে। কিন্তু আসলে উত্তরটা হওয়া উচিত এইটা, খনিটা। কারণ এই জন্য আমার শিক্ষার্থী যারা আছে তারা, অধিকাংশ শিক্ষার্থীরা 34টা রাইট করতে পারছে, 33টা রাইট করতে পারছে, কিন্তু 35টা রাইট হয় নাই, ওই একজনেরই হয়েছে। কিন্তু সে আবার অন্য সাবজেক্টে কম নাম্বার পাইছে। তার মানে এটা এটা নিলেও উত্তর হচ্ছে এটা, খনি। যেটা সঠিক উত্তর সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা উত্তর হবে কি, খনি। ওকে, তাহলে আমাদের কয়টা হইলো? 29টা হইলো, আরো 6টা আছে। সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন বলেন? অনেকে তাড়াহুড়া করে এটা দিয়ে দিবে, অনেকে আবার 20 জন থাকলে তাড়াহুড়া করে এটা দিয়ে দিত, কিন্তু আসলে ভুল। সমবায় সমিতির আইন 2001 অনুযায়ী সদস্য সর্বনিম্ন 20 জন। সর্বোচ্চ কথা বলা নাই, যেমন কোম্পানির ক্ষেত্রে বলা নাই, পাবলিকের ক্ষেত্রে যে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমিত। ঠিক আছে, সর্বনিম্ন বলা আছে কিন্তু সর্বোচ্চর কথা কোথাও বলা নেই। তাহলে এটা উত্তরটা কি হবে? এটা উত্তর হবে হচ্ছে কোনো সীমা নেই। ওকে, আর 5টা আছে দেখি। সিটি কর্পোরেশন এলাকায় এক মালিকানা ব্যবসা পরিচালনার জন্য কোন ধরনের সনদ সংগ্রহ করতে হয়? ছোট্ট একটা দোকান দিলেন এক মালিকানা, এই জন্য কোন সনদ লাগবে? ভ্যাট সার্টিফিকেট না, আয়কর সনদ এটাও লাগে না, নিবন্ধন সনদ এটা তো লাগে ইসের ক্ষেত্রে, আপনার পাবলিকে। তাহলে ট্রেড লাইসেন্স লাগে। আমরা জানি কি এক মালিক সংগঠনের ট্রেড লাইসেন্স, ট্রেড মানে ব্যবসা, এটা ক্লিয়ার। ছোট পরিসরের জন্য ট্রেড লাইসেন্স লাগবে। তাহলে 56 উত্তর কি হবে? সি। ওকে, দেখবো জিএসটি তে কার কয়টা হয়। তারপর আসেন, নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনার কোন নীতির সমার্থক? আপনি আপনার প্রতিষ্ঠানের সকল কর্মীদের সাথে সমান আচরণ করবেন, সবাইকে সমানভাবে স্নেহ করবেন, ন্যায়পরায়ণ থাকবে, কারো পক্ষপাতিত্ব নেবেন না। শৃঙ্খলা নীতি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো। বিকেন্দ্রীকরণ নীতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যারা কর্মীদের থাকে তাদেরকে বৃদ্ধি করা হয়, তারা নিয়ে থাকে। উপরের পর্যায়ে না, সিদ্ধান্ত নিচু পর্যায়ে নিয়ে থাকে। সাম্যের নীতি সবাইকে সমান চোখে দেখা। নির্দেশের ঐক্য নীতি নির্দেশনা মানে পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়া, প্রধান উদ্দেশ্যের আলোকে সব নির্দেশনা দিতে হবে। নিরপেক্ষ আচরণ সাম্যের নীতির অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা। তারপর আসেন, পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কোনটি? ইজি। কাল মানে সময়। গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে। পরিবহন স্থানগত বাধা দূর করে। উৎপাদন রূপগত বাধা দূর করে, বা তো উৎপাদন করে রূপগত বাধা। বাধাজাতকরণ জ্ঞানগত, এটা হচ্ছে জ্ঞানগত, এটা হচ্ছে রূপগত। জ্ঞানরই কথা, তত্ত্ব একই কথা। পরিবহন স্থানগত। তাহলে উত্তর হবে কি? গুদামজাতকরণ। ইজি প্রশ্ন। ওকে, সর্বশেষ জিএসটির সর্বশেষ প্রশ্নটা দেখেন, ব্যবসায়ের ভূষণ কোনটি? এটা কে বলতে পারেন দেখি? মূলধন। মূলধন তো জীবনী শক্তি বলা যায় অর্থটা। সুনাম, মুনাফা, বিজ্ঞাপন। ওকে, এটার পরে বলেন 35-এর মধ্যে কার 25+ হয়েছে? সে ভালো স্টুডেন্ট, গুড। 30+ হইলে
এক্সট্রাঅর্ডিনারি, ব্রিলিয়ান্ট। আপনাদের এখনো যদি 30+ হয় তাহলে আপনি তো অনেক ব্রিলিয়ান্ট। দেখি কার কি অবস্থা হয়েছে একটু বলেন। এটাও তো সুনাম হবে, রাইট? এটা সুনাম বুঝাই যাচ্ছে। ব্যবসায় সুনাম, ভূষণ হচ্ছে সুনাম। ইজি প্রশ্ন এটা। এবং সুনাম ব্যবসায়ের ভূষণ, সুনাম অর্থনৈতিক পরিবেশ। 33টা হয়েছে আকাশ, শাহরিয়া শ্রাবণ আকাশ। 29টা হয়েছে, 6টা ভুল, ঠিক আছে 6টা ভুল। তো 29টা যার হয়েছে আবির হোসেন, সে পাবেন কত? 29 গুণ 1, 29, 6 ইন্টু মাইনাস 0.25, তাহলে 1.5 মাইনাস, তাহলে পাবেন হচ্ছে 27.5। যদি 6টা না দাগান, 6টা দাগান তাহলে, আর না দাগালে তো সমস্যা নেই, মাইনাস হবেন। 34টি সাকিব রাজ, কিরে এ তো মনে হয় পরীক্ষার্থী, আপনি কি পরীক্ষা দিয়েছেন নাকি সেকেন্ড টাইম নাকি নাকি আপনি সমাধান করছেন? এত তো পারার কথা না, অসম্ভব এটা। 33-34 তো হওয়া সম্ভব না। তাহলে আপনারা মনে হয় সমাধান করছেন প্রশ্ন এগুলা, নয়তো সেকেন্ড টাইমার আছেন নাকি? কারণ এগুলো তো অনেক কঠিন ছিল কিছুটা, কয়েকটা প্রশ্ন। 31টা বনলতা, মাশাল্লাহ ভালো। তাহলে ঠিক আছে, 31টা হইলে তাহলে আপনাদের তো ভালো স্টুডেন্ট। এই হলো ঢাকা ইউনিভার্সিটি আর গুচ্ছের প্রশ্ন সমাধান। লাস্ট রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান করি, আমরা শেষ করে দিব আজকে। ওকে, রাজশাহীর প্রশ্ন আছে আবার 20টি মাত্র, বেশি না, 20টি। রাজশাহীর প্রশ্ন মোস্ট ডিফিকাল্ট। এইখানে রাজশাহীর প্রশ্ন 20টির মধ্যে যারা 10+ পাবেন তারাই ভেরি গুড, তারাই ভেরি গুড রেজাল্ট করবেন, ভেরি ভেরি স্পেশাল রেজাল্ট হবে। 10+ হইলেই হবে। আর যদি 12+ হয় তাহলে আপনি খুবই ব্রিলিয়ান্ট। এত প্রশ্ন হয়েছে, 15টার বেশি কেউ পারবেন না এখন। পিটার এফ ড্রাকার, ওই যে বলছিলাম 1954 সালে, কোন ধরনের ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তক? তিনি একটা বই লিখছেন দ্য প্র্যাকটিস ম্যানেজমেন্ট, ঠিক আছে, বইটা লিখছিলেন প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের বইটা লিখছেন না উনি? ওই বইটার মধ্যে তিনি একটা একটা পদ্ধতি সম্পর্কে বলছেন, ব্যবস্থাপনা পদ্ধতি। সেটা হচ্ছে এমবিও, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, মানে হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা। এটা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা 1954 সালে দিয়েছেন পিটার এফ ড্রাকার। এবং ইনি হচ্ছেন আধুনিক ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপক। ইনি হচ্ছে আধুনিক ব্যবস্থাপকদের মধ্যে একজন, আধুনিক ব্যবস্থাপক। পরিচালনা সংক্রান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটি গতানুগতিক কৌশল? পরিচালনা সেক্ষেত্রে নিয়ন্ত্রণ, আপনি নিয়ন্ত্রণ করবেন যেটা প্রাচীনকাল থেকে চলে আসছে, প্রাচীন থেকেই চলে, সাধারণ নিয়ম। ব্রেক ইভেন বিশ্লেষণ না, বাজেটের নিয়ন্ত্রণ না, সবগুলোই না, ব্যক্তিগত পর্যবেক্ষণ। এটা একটা গতানুগতিক পদ্ধতি, সবাই নিজে নিজে সশরীরে যেয়ে নিয়ন্ত্রণ করে, এই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ, এটা শর্ট সিলেবাসের বাইরে নিয়ন্ত্রণের যে এক্সট্রা টপিক ছিল সেখান থেকে আসছে। প্রেষণার অধ্যায় 7 থেকে আসছে 2 ফ্যাক্টর থিওরি, মানে 2 উপাদান তত্ত্ব। যেটা 1959 সালে দিয়েছেন। একটা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান, একটা হচ্ছে প্রেষণামূলক উপাদান। এর জনককে আব্রাহাম মাসলো, ফ্রেডারিক হার্জবার্গ, এটা হচ্ছে ফ্রেডারিক হার্জবার্গ। আব্রাহাম মাসলো হচ্ছে চাহিদা সোপান, যেটা 1943 সালে দিচ্ছেন। হেনরি ফেল দেনাই, এগুলো না। ঠিক আছে, এগুলো একটু কঠিন ছিল, হ্যাঁ এগুলো একটু কঠিন ছিল, এমসিকিউ গুলো রাজশাহীর।
নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ ইজি, সবাই পারবেন। সবার আগে আদর্শ মান নির্ধারণ, সর্বশেষ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, ইজি ছিল এটা। ফ্র্যাঞ্চাইজি কি? যেমন কেএফসি, পিৎজা হাট, এগুলো হচ্ছে আমেরিকার প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশে সেটা লাইসেন্স দিছে, তারা ব্যবসা করতে পারবে, তবে এর বিনিময়ে তারা কমিশন নেয়। এটা হচ্ছে একটা কি, একটি দেশে অভ্যন্তরীণ ব্যবসা, নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে ব্যবসা, ব্যক্তিগত মালিকানাধীন ব্যবসা, শুধুমাত্র সেবা খাতের ব্যবসা হয় নাই, পণ্য দেয়। তাহলে এটা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর বি। এটা পড়লেই বোঝা যায়, এটা পড়লে এমসিকিউটা পড়লে ইজি হয়ে যায়, অপশনগুলো দিয়ে ইজি করে দিচ্ছে, এটা অপশনগুলো খুব ইজি। এরপর আসেন আনুষ্ঠানিক নিয়ন্ত্রণের সাথে জড়িত। আনুষ্ঠানিক, এটা কি হবে? আনুষ্ঠানিক নিয়ম প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠানের নিয়মের সাথে জড়িত। প্রতিযোগিতা, বিশ্বাস, দর ও শেয়ার মূল্য, নিয়ম ও পদ্ধতি, এটা দেখে আপনারা বলেন পারবেন, এটা ইজি আছে এটা। ওকে, দেখি কে কি বলতে পারেন। এটা ইজি ছিল, যে নিয়ম ও পদ্ধতি প্রতিষ্ঠানের নিয়ম থেকে আসে। উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা, ওই যে ইংরেজিতে যেটা, ইংরেজিতে যেটা, এটা সবসময় কি সুযোগমুখী, বাজেটমুখী, কর্মমুখী, লক্ষ্যমুখী। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা কি? এটা হচ্ছে লক্ষ্যের দিকে, সবসময় লক্ষ্যের দিকে চলে যাবে, লক্ষ্য দিকে। আমরা জানি কি সবসময় যে নেতৃত্ব, সেটাও কিন্তু লক্ষ্যের দিকে, লক্ষ্যমুখী। আর ব্যবস্থাপনা লক্ষ্যমুখী। নিম্নের কোন ব্যবস্থাপকের তথ্যবহুল ভূমিকা নয়? এটা পারবেন না, এটা আপনারা পারবেন না। এটা আপনাদের জানা হেনরি মিন্সবার্গ, এটা আছে না, মিন্সবার্গ। তিনি 3 ধরনের ভূমিকার কথা বলছিলেন। একটা হচ্ছে একজন ব্যবস্থাপকের সিদ্ধান্তমূলক ভূমিকা, তথ্যমূলক, আরেকটা হচ্ছে ইনফরমেশনাল, তথ্যমূলক, ডিসিশনাল, সিদ্ধান্তমূলক, আর আন্তঃব্যক্তিক। এই 3 ধরনের ভূমিকার কথা বলছেন। তার মধ্যে যেটা তথ্যমূলক ভূমিকা আছে, তথ্যমূলক ভূমিকা, তার মধ্যে আছে হচ্ছে ডিসএমিনেটরের ভূমিকা, মুখপাত্রের ভূমিকা, মনিটরের ভূমিকা, বাধা দানকারী, এটা কোনো ভূমিকা আছে নাকি? এটা নাই। তো এটা একটু ইংরেজিতে দিচ্ছে, ডিসএমিনেটর হচ্ছে বিতরণকারীর, তথ্য বিতরণকারীর ভূমিকা, মুখপাত্রের ভূমিকা, মনিটর এটা হচ্ছে সংগ্রহকারীর ভূমিকা। এটা ইংরেজিতে দিচ্ছে, হ্যাঁ ইংরেজিতে দিচ্ছে, এই জন্য সমস্যা। এই 3 ধরনের ভূমিকার কথা বলছেন, কিন্তু এটার কথা বলা নাই। বাধা দানকারী, বাধা আবার দিবে কেন? তবে এটা বাধা দানকারী, এটা তো কোনো নিয়ন্ত্রণের মধ্যে ভূমিকার মধ্যে থাকতে পারে না, কেউ বাধা দিবে। এই তথ্যমূলক ভূমিকা এই 3টা, ডিসএমিনেটরের মানে হচ্ছে বিতরণকারীর ভূমিকা, মুখপাত্রের ভূমিকা, এই দুটো ইংরেজিতে নাম লেখা দিছে, বুঝছেন, কঠিন করে দিছে। ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে? আগের বইগুলোতে নিম্ন স্তরে ছিল, বর্তমানে নতুন বইতে মধ্য স্তরে দিয়েছে। ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে মধ্য স্তরে। এখন প্রশ্ন হচ্ছে তারা উত্তর কোনটা নিচ্ছে? এটা আমিও জানি না, আপনারাও জানেন না, তারা জানে শুধু, আমরা কেউ জানি না। তবে এটা আগের বইতে ছিল নিম্ন স্তরে, এখন মধ্য স্তরে। তবে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে উচ্চ স্তরে, কেন্দ্রীভূত থাকে উচ্চ স্তরে। প্রকল্প, একই প্রশ্ন বারবার আসে, এটা হচ্ছে একাত্মক পরিকল্পনা, এগুলো বারবার আসে, এগুলো বারবার আসে। উত্তম নির্দেশনা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত নয়। উত্তম, একটা নির্দেশনা আপনাকে আমি দিব, সেটা উত্তম, এজন্য কি হইতে হবে?
যৌক্তিক, অযৌক্তিক হইলে হবে না, স্পষ্ট ক্লিয়ার কাট, পূর্ণাঙ্গ, নিরপেক্ষর বিষয় না। এটা যৌক্তিক, স্পষ্ট, পূর্ণাঙ্গ হইতে হবে, নিরপেক্ষ হওয়া বাধ্যতামূলক না। পূর্ণাঙ্গ, স্পষ্ট, যৌক্তিক। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা তারপরে নন পার্টিসিপিং শেয়ার। কোন ধরনের শেয়ার? যেগুলো হচ্ছে ভোট দিতে পারে না, যেগুলো সিদ্ধান্ত গ্রহণে মতামত দিতে পারে না, যেমন অগ্রাধিকার শেয়ার। এগুলো না, এগুলো প্রবর্তনের শেয়ার, সাধারণ শেয়ারও সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু অগ্রাধিকার শেয়াররা কোনো সিদ্ধান্ত দিতে পারে না, নন পার্টিসিপেটিং, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে মতামত দিতে পারে না। ব্যবস্থাপনা সর্বজনীন, কে বলেছেন? দেখি আপনারা বলেন। এটা সবাই পারবেন, তারপর দেখি একটু বলেন। ব্যবস্থাপনা সর্বজনীন অবিশ্বাস। অলিভার শেলডন। আর ব্যবস্থাপনা সর্বজনীন 2500 অব্দে, তবে সেটা খ্রিস্টপূর্ব। এটা বলছেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, সক্রেটিস। না থাকলে অ্যারিস্টটল, তবে সক্রেটিস হচ্ছে প্রথম অপশন। ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল খ্রিস্টপূর্ব 2500 অব্দে বলছেন। ব্যবস্থাপনার সকল কাজে ব্যবস্থাপনা জ্ঞানে গ্রহণযোগ্যতা ও প্রয়োজনীয়তা, সম্পদের সঠিক ব্যবহার, এটা ব্যবস্থাপনা সর্বজনীন। নিচের কোনটি দ্বি উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণমূলক উপাদান? একটা হচ্ছে প্রেষণামূলক উপাদান, যেটা পেলে আমরা খুশি হই। এটা আমি বোঝাচ্ছি প্রেষণামূলক কি কি। সাফল্য, স্বীকৃতি, পুরস্কার, এগুলো। আর কর্মপরিবেশ, বেতন, কর্মপরিবেশ, বেতন, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে তার অধিকার মনে করে, এগুলো হচ্ছে আমাদের সব রক্ষণাবেক্ষণমূলক, তার অধিকার মনে করে। হ্যাঁ, যেগুলো তার অধিকার মনে করে সেগুলো হচ্ছে আমাদের কর্মপরিবেশ এবং বেতন, রক্ষণাবেক্ষণমূলক। আর যেগুলো এক্সট্রা মনে করে, পাইলে খুশি হয়, সাফল্য, স্বীকৃতি, পুরস্কার, পদোন্নতি, অগ্রগতি, রক্ষণাবেক্ষণমূলক উপাদান, প্রেষণামূলক উপাদান। ব্যবসায়ের প্রথম ও মূল কাজ, মানে প্রধান কাজ, কাজ লক্ষ্য না, এটা কাজ, উৎপাদন। আর উদ্দেশ্য মুনাফা অর্জন। তারপর আসেন, আখ থেকে চিনি কোন শিল্পের অন্তর্ভুক্ত? আখ থেকে চিনি, তুলা থেকে সুতা, পাট থেকে থলে। এই যে একটা থেকে আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে আসে, এটা হচ্ছে প্রক্রিয়াজাত শিল্প। সংযোজন শিল্প হচ্ছে মোটর গাড়ি, জাহাজ, কম্পিউটার, এগুলো হচ্ছে পার্টস জোড়া লাগানো হয়। যৌগিক শিল্প সিমেন্ট, সার, সাবান। একাধিক শিল্পের উপাদান, এটা হচ্ছে উপাদানকে একসাথে করা হয়। বিশ্লেষণমূলক শিল্প হচ্ছে কেরোসিন, পেট্রোল, ডিজেল, ন্যাপথলিন, এগুলো হচ্ছে একটা বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যায়। আর এটা হচ্ছে যৌগিক, হচ্ছে একাধিক উপাদানকে একসাথে করা হয়। সংযোজন হচ্ছে অনুশিল্পের পার্টস যুক্ত করা হয়। আর প্রক্রিয়া হচ্ছে আখ থেকে চিনি, তুলা থেকে সুতা, পাট থেকে থলে, সুতা, তুলা থেকে সুতা, এগুলো হচ্ছে সব একটা প্রক্রিয়ার মাধ্যমে আসে। আইনের দ্বারা কোন কোম্পানি সৃষ্টি হয়? আইনের দ্বারা কোম্পানি সৃষ্টি হয়। আইনই এর সমাপ্তি ঘটায়। কোম্পানি সৃষ্টি হয় আইনের মাধ্যমে। বাক্যটি দ্বারা নিম্নে কোনটিকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে একটা সহজে বিলুপ্ত হয় না। যেমন কেউ শেয়ার হস্তান্তর করছে, এর ফলে কোম্পানি বিলুপ্ত হবে না।
যেমন কোনো ব্যক্তি মারা গেছে, একজন শেয়ার হোল্ডার মারা গেছে, এক মালিকের সংগঠন বন্ধ হবে, কোম্পানি বন্ধ হবে না। যেমন এই একজন দেউলিয়া হয়েছে, সবাই না, একজন, তাতে কোম্পানি দেউলিয়া হয় না। এটা হচ্ছে আমাদের চিরন্তন অস্তিত্ব। পৃথক আইনসত্তা কি? ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় অধিকার পাওয়া। যেমন মামলা করতে পারবে বাটা কোম্পানি আপনার বিরুদ্ধে, কিন্তু বাটা কোম্পানি কি সেসব বন্ধ হয়ে যাবে সহজে? না, সহজে বন্ধ হবে না। এই জন্য চিরন্তন অস্তিত্ব, এই ধরনের পার্থক্যটা। একটি অংশীদারি ব্যবসায়ে ন্যূনতম কয়জন, মানে একজন অংশীদার থাকা বাধ্যতামূলক আবশ্যক কোনটা? আমরা জানি কমপক্ষে 2 জন। সাধারণ অংশীদার থাকতে হবে, এটা নিয়ম আছে। কারণ এটা উত্তরটা যে কি, বিশেষ কোন অংশীদার সম্পর্কে জানি না, সাধারণত 2 জন থাকা লাগে। সীমিত অংশীদার না থাকলে সমস্যা নাই, একজন থাকলে হচ্ছে সীমাবদ্ধ অংশীদার। কিন্তু যেহেতু সীমাবদ্ধ বলে নাই, কার্যকরী, এটা উত্তরটা বলা যায় না কি হয়েছে, মানে এটা উত্তরটা আসলে বলা মুশকিল। কি প্রশ্ন উত্তর হবে, এটা উত্তরটা শিওর না, কনফিউজিং। তাই এটা উত্তরটা আমি দিতে পারলাম না, ঠিক আছে। তারপর এটা, নিম্নের কোনটি কোম্পানি গঠন প্রক্রিয়ার অংশ নয়? এটা আপনাদের সিলেবাসে নাই, এটা বিবিএ এর প্রশ্ন থেকে আসছে, বিবিএ এর বই থেকে। শুনেন, কোম্পানি গঠন করতে গেলে কি কি লাগে? প্রমোশন, ইনকর্পোরেশন, ফ্লোয়েটেশন। এই তিনটা ন্যূনতম চাঁদার সাথে কোম্পানি গঠনের সাথে সম্পর্ক নাই, ঠিক আছে। কোম্পানি গঠনের সাথে সম্পর্ক নাই, বিবিএ থেকে আসছে প্রশ্নটা। এটা উত্তরটা হচ্ছে ন্যূনতম চাঁদা। রাজশাহী বোর্ডেই সবচেয়ে কঠিন প্রশ্ন করছে গতবার। ক্লিয়ার? এখানে ফার্স্ট ডে হয়েছে, সে 77 পায় মাত্র ফার্স্ট হয়েছে 100-র মধ্যে। আর যে 55 পাইছে সেও চান্স পেয়ে গেছে 55-56-তেও। তার মানে বুঝতে পারছেন কত ক্রিটিক্যাল প্রশ্ন করছিল রাজশাহী। এই জন্য না পারলে দাগানো উচিত না, না পারলে দাগাবেন না। একজন ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক দায়িত্ব কোনটি? আন্তঃব্যক্তিক দায়িত্ব, তার দায়িত্ব হচ্ছে মানুষের সাথে মিশে কাজ আদায় করা, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ, কর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন, তথ্য সংগ্রহ করা, ইনফরমেশন কালেক্ট করা। আন্তঃব্যক্তিক দায়িত্ব মানে মানুষের সাথে কনভিন্স করে, ক্ষমতা কনভিন্স করা কাউকে, কনভিন্স। ইন্টারপার্সোনাল স্কিল, আন্তঃব্যক্তিক দায়িত্ব একজন ব্যবস্থাপকের। তথ্য সংগ্রহ করা, অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন তথ্য সংগ্রহ করা। এই দায়িত্বের বন্টন না, তথ্য। আন্তঃব্যক্তিক ভূমিকা কি? তথ্য সংগ্রহ করা, ইনফরমেশন কালেক্ট করা, যোগাযোগ করা না। আন্তঃব্যক্তিক ভূমিকা তো যোগাযোগ। এই হচ্ছে আমাদের বিগত বছর, মানে এই গত বছরের ঢাকা ইউনিভার্সিটির 2 সেট প্রশ্ন বাতিল এবং নতুন, গুচ্ছের প্রশ্ন, রাজশাহীর প্রশ্ন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা চাইলে আমাদের অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হতে পারেন বিজনেস স্কোয়াড প্ল্যাটফর্ম, 3500 টাকায় সি ইউনিট অল ইন ওয়ান বেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।